আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতিসংঘে ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি তুলে ধরলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট বিএনপি, জামায়াত, এনসিপি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সংশয় নেই জানালেন নেতারা। ক্ষমতায় গেলে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত ইসলামী, দলটির আমিরের প্রতিশ্রুতি। আর্থিক খাতের মাফিয়ারা অর্থনীতিকে ধ্বংস করেছে অভিযোগ বক্তাদের। অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা সিপিডির। এবং ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার 12 কিলোমিটার রাস্তা যেন নরক যন্ত্রণা। খানাখন্দের কারণে দীর্ঘ যানজট, পার হতে লাগছে 8 থেকে 10 ঘন্টা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘে ভাষণে বিশ্ব নেতাদের সামনে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, রাষ্ট্রের রক্ষকরা যাতে আর ভক্ষকে পরিণত হতে না পারে সেই পদক্ষেপ নিচ্ছে তার সরকার। তিনি বলেন, সংস্কারের সুপারিশ বাস্তবায়নের কাজ চলছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। রোহিঙ্গার সমস্যার সমাধানে মিয়ানমারকে চাপ দিতে বিশ্ব নেতাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। দ্রুত ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানের পরামর্শ দেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। বিস্তারিত মাহবুব কবির চপলের রিপোর্টে। His Excellency Muhammad Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বাংলাদেশের সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বছর আপনাদের এই মহান সভায় আমি দাঁড়িয়েছিলাম সদ্য গণঅভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষা শোনানোর জন্য। এবারও বাংলায় ভাষণ দেন তিনি। জানান, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তরুণরা দায়িত্ব দিয়েছেন তাকে। দেশের রক্ষকরা যাতে ভক্ষক হতে না পারে সেটি নিশ্চিত করতে চায় তার সরকার। বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় আমাকে ও আমার সহকর্মীদের। যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদেশে সংস্কার কাজগুলো সম্পন্ন করা। কিন্তু আমরা বেছে নেই সেই কঠিন পথ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ। কোনো নির্বাচিত নেতা রাষ্ট্রের গণতান্ত্রিক স্বরূপকে ক্ষুণ্ণ করতে পারবে না, কিংবা রাষ্ট্র জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হতে পারবে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী প্রফেসর ইউনূসের সাথে বৈঠক করেছেন বিভিন্ন দেশের সরকার প্রধান সহ বিশ্ব নেতারা। তিনি বাংলাদেশে কতদিন ক্ষমতায় থাকবেন বা নির্বাচন কবে হবে তা জানতে চেয়েছেন তারা। জাতিসংঘে ভাষণে আবারও সেই প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টা। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। গত 15 বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। এই সম্পদ তার প্রকৃত মালিককে, অর্থাৎ কৃষক, শ্রমিক এবং সাধারণ করদাতাদের নিকট ফিরিয়ে দেন। ফিলিস্তিন সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের জনগণ এই বিশ্বের বিবেকবান নাগরিকদের পক্ষ থেকে আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার 1 বছর পার হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে দৃশ্যমান অগ্রগতি নেই। উল্টো আরও রোহিঙ্গাকে আশ্রয় দিতে হচ্ছে। তাদের নিরাপদে মিয়ানমারে ফেরত পাঠাতে না পারলে আঞ্চলিক সংকট সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেন প্রফেসর ইউনূস। 8 বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। অবিলম্বে নতুন তহবিল দাঁড়ালে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র $6 নামিয়ে আনতে বাধ্য হবে, যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে, যা তাদেরকে আগ্রাসী কোনো পদক্ষেপ নিতে বাধ্য করবে। মানবাধিকার উন্নয়নে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান বাংলাদেশের সরকার প্রধান। মানবাধিকার সুরক্ষা করি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন বিশ্ব নেতারা। জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে বিশ্বের কয়েকজন শীর্ষ নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ সময়ে বিশেষজ্ঞ সহায়তা ও অভিজ্ঞতা বিনিময়ের আশ্বাস দেন। লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাইরা ভিকে ফ্রেইলবার্গারের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট চার্লস মিশেল, গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপান্দেও ও মরিশাসের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরিব ফাকিম। অধ্যাপক ইউনূসের নেতৃত্ব ও দারিদ্র্য দূরীকরণ এবং সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে তারা আজীবন অবদানের উচ্চ প্রশংসা করেন তারা। বিশ্ব নেতারা বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি প্রশংসনীয় হলেও 16 বছরের অপশাসন, দুর্নীতি ও শোষণের পর দেশটি এখনও নানা চ্যালেঞ্জের মুখে। জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সময় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো সংশয় নেই বলে জানান তিনি। তবে আবারও শেখ হাসিনার সময়ের মতো নির্বাচন হলে ভোটের দিন রাতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার ভাষণের পর আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র থেকে শাহ মুজিবুর রহমান জকনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভাষণ দেওয়ার সময় তার প্রতিনিধি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কক্ষে বসে তা শোনেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত গঠনমূলক ও জোরালো ছিল। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনো সংশয় নেই বলে মন্তব্য করেন তিনি। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে তিনি যে কথাগুলো বলে আসছেন এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্সড যে আপনার 26-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা খুব পরিষ্কার করে আমরা বলেছি যে আমরা নিম্ন কক্ষে পিয়ারের পক্ষে নই, আমরা উপরের দিকেও পিয়ারের পক্ষে কথা বলিনি। তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। অন্যদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নিউ ইয়র্কের গণসংবর্ধনা দেয়া হয় প্রধান উপদেষ্টার আরেক সফরসঙ্গী জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে। এ সময় তিনি হুঁশিয়ারি দেন, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করবেন না তারা। যদি সহি নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে মানুষের ভোটে যদি কেউ নির্বাচিত হয় আমরা তাদেরকে মালা দেব। আর হাসিনা মার্কা যদি নির্বাচন হয় তাহলে সেদিন রাতে মানুষ রাস্তায় নির্বাচন প্রত্যাখ্যান করে আবার সব জায়গায় সংগ্রামে মিলে যাবে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে আপত্তি না থাকলেও জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনো ঐক্যমত্য নয় বলেও সতর্ক করেন তিনি। আশিকুর রহমান, ATN বাংলা। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট ও অধিবেশন বর্জনের মাধ্যমে দখলদার ইসরায়েলের প্রতি ঘৃণা ও ধিক্কার জানালেন বিশ্ব নেতারা।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে অভিনব এই প্রতিবাদে স্বস্তি প্রকাশ করেছে লাখো কোটি মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা ও কৃতজ্ঞতায় ভাসছে কূটনীতিকদের জাতিসংঘ অধিবেশন থেকে ওয়াকআউটের ভিডিওটি। সেই সাথে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোরালো হল মুসলমানদের গণদাবি। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাখ লাখ মানুষের স্টোরি, রিল ও পোস্টে ভাসছে মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত নেতানিয়াহুকে জাতিসংঘে বয়কটের এই ভিডিওটি। শুক্রবার ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী মঞ্চে উঠতেই অধিবেশন কক্ষ ছেড়ে যান আরব, মুসলিম, আফ্রিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদী হিসেবে বিশ্ব নেতাদের ওয়াকআউটের সময় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানালেও মুহূর্তেই ফাঁকা হয়ে যায় বেশিরভাগ আসন। প্লিজ অর্ডার ইন হল, প্লিজ অর্ডার ইন হল। এ সময় অধিবেশন কক্ষের পোডিয়ামে নীরবে দাঁড়িয়ে থাকেন নেতানিয়াহু। তবে ওয়াকআউট থেকে সবার নজর সরাতে তার স্ত্রী ও নিউ ইয়র্কের মেয়র, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সহ হাতে গোনা মাত্র কয়েকজন ইসরায়েল সমর্থক জোরে জোরে হাততালি দেন। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও নৃশংসতার বিরুদ্ধে নেতানিয়াহু সরকারের প্রতি ধিক্কার জানিয়ে অভিনব এই প্রতিবাদের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সবার হাতে হাতে। দখলদার ইসরায়েল সরকারকে বর্জনের ঘটনায় স্বস্তি প্রকাশ করেন অনেকে। কৃতজ্ঞতা জানিয়ে ওয়াকআউটের ভিডিওটি শেয়ার করা হয় কয়েক কোটি। সত্যিই স্বস্তি পেয়েছি, কারণ এই ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজাবাসীর ওপর নির্মম অত্যাচার চালিয়ে আসছিল, যার প্রতিবাদ এই বয়কটের মাধ্যমে বিশ্ববাসী আজ দেখল। নেতানিয়াহুকে সবাই বয়কট করেছে, এই বিষয়ে পুরো বিশ্ব আনন্দিত, সাথে আমরা আনন্দিত। তবে ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাসের বাকি নেতাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে গাজায় ধ্বংসযজ্ঞের পক্ষে আবারও সাফাই গেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আপনারা অস্ত্র নামিয়ে জিম্মিদের মুক্তি দিন, নইলে ইসরায়েল সবাইকে খুঁজে বের করবে। ইসরায়েলের শত্রু সবসময় ছিল, এখন মিত্ররাও তার সমালোচনা করছে। অনেকেই আমাদের একঘরে করে দিচ্ছে, কিন্তু অভিযান চলবেই। এ সময় নেতানিয়াহুর ভাষণ লাউড স্পিকারে গাজায় সম্প্রচার করে ইসরায়েল। বিভিন্ন দেশের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়াকে নিছক পাগলামি বলে উল্লেখ করেন তিনি। This is precisely what Israel is doing in Gaza. We charge you with genocide. We charge you with genocide. এদিকে নেতানিয়াহুর ভাষণ ঘিরে বিক্ষোভ হয়েছে জাতিসংঘ সদর দপ্তর সহ নিউ ইয়র্ক জুড়ে। ফিলিস্তিনের পতাকা ও ব্যানার হাতে টাইমস স্কোয়ারে জড়ো হয় শত শত তরুণ। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ, নেতানিয়াহুকে গ্রেপ্তার ও গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানান তারা। Completely isolated on an international level so that we can stop the genocide of our people in Gaza. The truth is the people are watching a genocide and the people are seeing through that. এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে পৌঁছালে ম্যানহাটন এলাকায় বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিন সমর্থকরা। গাজায় 65,500-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যার জন্য মানবতা বিরোধী অপরাধী নেতানিয়াহুর ফাঁসি চান তারা। শরীফুল ইসলাম, ETN বাংলা। 24 গণ অভ্যুত্থানের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন ধারার রাজনীতির সূচনা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর সংসদ ভবন এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করতে গিয়ে তিনি কথা বলেন। খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করে আমির খসরু বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রতিটি জেলায় স্পোর্টস একাডেমি গড়ে তুলবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ওই গদবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে এবং নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না। কিন্তু আগামী একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, এখানে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে।
বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দল। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমদ নেতৃত্ব দেন। অন্যদিকে ইউরোপীয় পার্লামেন্টারি দলের নির্বাচন বিশেষজ্ঞ রিকার্ডো চেলেরি 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, সংস্কার, অর্থনৈতিক, রাজনৈতিক নানা দিক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলের ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে তিনি বলেন, ক্ষমতায় গেলে 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর কাকরাইলের আইডিবি ভবনে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে বার্ষিক কাউন্সিল অধিবেশন আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। এতে অংশ নেয় সংগঠনটির নেতাকর্মী সহ জামায়াত ইসলামের শীর্ষ নেতারা। এ সময় জামায়াতের নেতারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন হলেই শান্তি আসবে না, এজন্য দরকার ইসলামী শাসন ব্যবস্থা চালু করা। সবাই বলে, কিন্তু আলোকিত মানুষ হতেই পারে। এ সময় দলটির আমির বলেন, ক্ষমতায় গেলে 5 বছরের উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও এক্সপ্রেস ট্রেন বানাবে জামায়াত ইসলামী। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন প্রথম কাজ হবে জানিয়ে ডিগ্রির ভিত্তিতে নয়, কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে, মানুষকে করাপ্ট বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। মানুষকে যে শিক্ষা মানুষ বানায়, যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায়, মর্যাদা দিতে শেখায়, আমরা ইনশাআল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব। বিপক্ষে গেলেও সাংবাদিকদের সৎ সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়ার কথাও জানান জামায়াতের আমির। শিক্ষার পাঠ চুকিয়ে একটা ছেলে কিংবা মেয়ে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘ হলে তা অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। ব্যাংক একীভূতকরণ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় ব্যাংকের অনুমোদন আর কেন্দ্রীয় ব্যাংকের কিছু কর্মকর্তার যোগ সাজেশে আর্থিক খাতের মাফিয়ারা নির্বিচারে লুটপাট চালিয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। ব্যাংক ধসে পড়লে ব্যবসা বাণিজ্য, গ্রাহকদের আমানত ধ্বংস হয়ে যায়। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার নানা কৌশল নিয়ে কথা বলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিতার্কিকরা। পরিচালকদের যোগ সাজসে যে লুটপাটগুলো হয়, সেই লুটপাটগুলো কমবে কিনা। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মাফিয়াতন্ত্রের সমালোচনা করে বলেন, দুর্বল ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত ফিরে পাবেন কিনা তা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন। মাফিয়াই কমিউনিস্ট শাসনিক কোনো কাগজপত্র ছাড়াও কিন্তু আপনি ওভার টেলিফোনে চেয়ারম্যান বলে দিয়েছে এমডি সাহেবকে, এমডি সাহেব বলে দিচ্ছে ব্রাঞ্চকে, সেখান থেকে কিন্তু সেখানে তার লোন হয়ে যেত, তার টাকা স্যাংশন হয়ে যেত। সুতরাং মাফিয়া ইকোনমিকে শাসন এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে, আমি মনে করি বর্তমান যিনি গভর্নর আছেন সজ্জন ব্যক্তি, তার নেতৃত্বে ধীরে ধীরে সেগুলোর অবসান করতে যাচ্ছে। সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, বেশিরভাগ ব্যাংক তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। মৌলিক ভিত্তি মজবুত না হলে টাকা ছাপিয়ে ঋণ দিয়ে ব্যাংক বাঁচিয়ে রাখা যায় না, উল্টো এতে মূল্যস্ফীতি বাড়ে। যখন এই নতুন গভর্নর আসলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও অনেক দুর্বল ব্যাংকগুলোকে কিন্তু তাদেরকে মূলধন সহায়তা দেওয়া হয়েছে, এর মধ্যে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারেনি, অনেকটাই তলাবিহীন ঝুড়ির মতো হয়ে গেছে। টাকা আপনি দিয়ে দিয়ে কিছুদূর হয়তো ডে টু ডে অ্যাক্টিভিটিস কিছুদিনের জন্য চালিয়ে রাখতে পারবেন, কিন্তু সেটার ভিত্তি ঠিক না হলে ওই ব্যাংক আসলে বন্ধ হয়ে যেতে কিংবা এটা খেলাপি হতে বাধ্য। মব সন্ত্রাসের সমালোচনা করে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ডক্টর ফাহমিদা খাতুন আরও বলেন, দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অর্থনীতিতে স্বস্তি ফিরবে না। প্রায় 7 কোটি টাকার ক্লাফি ঋণ আদায় সহজ হবে না বলেও জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রাজনৈতিক বিবেচনায়
যে কয়টি ব্যাংক দিয়েছে প্রত্যেকটি ব্যাংকের অবস্থা এখন নাজুক। কিভাবে এই ৬-৭ লক্ষ কোটি টাকা, যে টাকাটা এখনো পর্যন্ত ঋণ হয়ে বর্তমান ঋণ খেলাপি হয়ে রয়েছে, সেটা আদায় করবে, সেটি কিন্তু আমাদের এখনো পথনকশা আমরা এখনো পাইনি। অন্তর্বর্তীকালীন কিংবা ট্রানজিশন পিরিয়ডের সরকার যত লম্বা হবে তত অর্থনীতির জন্য খারাপ হবে। অর্থনীতিটাকে চাঙ্গা করার জন্য উদ্যোগ নিতে চাই, তাহলে খুব দ্রুত নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছেই সেই দায়িত্বটা ছেড়ে দেওয়া উচিত। বিতর্কে বিজয়ী হয় বিরোধী দল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার 12 কিলোমিটার রাস্তা যেন নরক যন্ত্রণা। সড়কটির আশুগঞ্জ গোলচত্বর ও বিশ্বরোড মোড় এলাকায় খানাখন্দের কারণে যানজটে 15 মিনিটের পথ পার হতে সময় লাগছে 8 থেকে 10 ঘন্টা। ফলে ঢাকা সিলেট যাতায়াতে 7 ঘন্টার পথ এখন 16 থেকে 18 ঘন্টার। দুর্বিষহ এই পরিস্থিতি থেকে রেহাই পাচ্ছে না অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়িও। অবর্ণনীয় দুর্দশায় পড়েছেন সিলেটের 4 জেলাসহ ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দারা। আমাদের প্রতিনিধি ইসাক সুমনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। বাংলাদেশ ভারত আন্তদেশীয় বাণিজ্য সম্প্রসারণে আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 50 কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। 3টি প্যাকেজে প্রথম দফায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের 2023 সালে কাজ শেষ করার কথা। নানা কারণে এর মেয়াদ বাড়িয়ে 2025 সালে 30 জুন পর্যন্ত করা হয়, কিন্তু তাতেও পুরোপুরি শেষ হয়নি নির্মাণ কাজ। ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত 12 কিলোমিটার সড়কে 62% কাজ শেষ হয়েছে। 2024 সালে 5ই আগস্ট সরকার পরিবর্তনের পর চলে যায় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে প্রতিষ্ঠানের প্রকৌশলীরা ফিরলেও মহাসড়কের বাকি কাজ চলছে ধীরগতিতে। সেই সাথে আশুগঞ্জ মোড়, বিশ্বরোড মোড় সহ বিভিন্ন অংশে তৈরি হয়েছে খানাখন্দ। এতে যানবাহন বিকল হয়ে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। গাড়ির জট ছাড়িয়ে যায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত। ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় যাত্রী, চালক ও সহকারীদের দুর্ভোগের যেন শেষ নেই। কখনো 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, এমনকি একদিন হয়েছে যে 20 ঘন্টা পর্যন্ত জার্নি করা লাগছে। এয়ারপোর্ট যাবো, হচ্ছে বিদেশ যাত্রী, নতুন যাত্রী তো 4 ঘন্টা আগে ঢোকা লাগে, সেক্ষেত্রে আমি টাইমটা মেনটেন করতে পারতেছি না। যানজটের কারণে সিলেট, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় গড়ে ওঠা শিল্প কারখানার উৎপাদনও পড়েছে ঝুঁকিতে। ক্ষতির মুখে পড়েছে ব্যবসা বাণিজ্য। প্রতিদিনই আমরা মুরগি নিয়ে যাই, যে পরিস্থিতি রাস্তাঘাটের, মুরগি রাস্তার জামের কারণে মুরগি সব মরে যায়। বিশ্বরোড থেকে এই পর্যন্ত আসতে 4.5 কিলো আসছি, 3.5 ঘন্টা সময় নষ্ট হচ্ছে ভাই, কোটি কোটি টাকার সময় নষ্ট হচ্ছে। কিন্তু হাইওয়ে থানার পুলিশ জানায়, রাস্তার কারণে প্রতিদিন দীর্ঘ যানজট নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন তারা। রাস্তা মেরামত না হওয়া পর্যন্ত যান চলাচল স্বাভাবিক করা খুব কষ্টকর হচ্ছে, আর না হলে জনভোগান্তি কমানো খুব কষ্টকর হবে। সম্প্রতি সড়কটি পরিদর্শন করেন সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হক। ডিসেম্বরের মধ্যেই ঢাকা সিলেট মহাসড়কের এই অংশের কাজ শেষ করার আশ্বাস দেন তিনি। এলাকার এই রিজিটমেন্ট হবে পুরো এলাকাটাই, হয়তো ডিসেম্বরের মধ্যে এটা কাজটা শেষ হয়ে যাবে। 50 কিলোমিটার 4 লেনের মহাসড়ক প্রকল্পটি ভারতীয় ঋণ সহায়তা ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে 5,791 কোটি টাকায় বাস্তবায়িত হওয়ার কথা, কিন্তু প্যাকেজ 3-এর কাজ বাদ পড়ায় প্রকল্প ব্যয় কমানো হয়েছে 654 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে আজও বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল। বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই টানা 2 দিন বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালেও রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, অগ্রিম টিকিট কাটা থাকলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না, রাখা হয়নি বিকল্প কোনো ব্যবস্থাও। এদিকে বাস শ্রমিকরা জানান, সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে শুরু করলেও কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক পক্ষ ও মালিক পক্ষ বৈঠক হয়। গতকাল শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল, তবে বৃহস্পতিবার রাতে বেতন বাড়ানো হবে না জানিয়ে মালিক পক্ষ বাস বন্ধ করে দেয়। জলাতঙ্ক নির্মূলের জন্য প্রাণীর প্রতি মানবিক হওয়ার পাশাপাশি মানুষ এবং প্রাণীর বিভাজন দূর করার তাগিদ দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার।
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, যে কুকুর ও বিড়ালের কামড় বা আঁচড়ের মাধ্যমে এই রোগ ছড়াচ্ছে তারাও প্রাণী জগতের অংশ। সচেতন হলে এবং প্রাণীদের প্রতি মমত্ব বাড়ালে জলাতঙ্ক অনেকাংশে কমতে পারে বলে মনে করেন তিনি। এছাড়া 2030 সালের মধ্যে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী জলাতঙ্ক নির্মূলের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা পূরণে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। আমরা যদি মানুষকে প্রাণী জগতের বাইরে ভাবি তাহলে কিন্তু মানুষ অপ্রাণীর মতো ব্যবহার করবে। আসলে কিন্তু মানুষ প্রাণী জগতেরই একটা অংশ মাত্র। কুকুরের আর আমরা কেউ পার্থক্য নাই। আমরা কিন্তু কুকুরও একটা প্রাণী জগতের একজন, আমরাও তেমনি প্রাণী জগতের একজন। তো কাজে আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হওয়া দরকার। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। নানা আয়োজনে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। পর্যটন শিল্পকে ঘিরে প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের অর্থনীতি শক্ত অবস্থানে দাঁড়ালেও বাংলাদেশের অবস্থান দুর্বল। বিশেষজ্ঞরা বলছেন, অথচ পার্বত্য সুনামগঞ্জ ও কিশোরগঞ্জের হাওর, কক্সবাজার ও কুয়াকাটাকে ঘিরে গড়ে তোলা যায় শক্তিশালী পর্যটন অর্থনীতি। এজন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও প্রতিযোগিতামূলক বাজারে তুলনামূলক কম রেটে ভ্রমণ খরচ নিশ্চিত করা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মিজান শাহজাহান। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি, আর তাতেই তলিয়ে গেছে রাঙামাটির অন্যতম আকর্ষণীয় ঝুলন্ত সেতু। একইভাবে পানির নিচে পলয়েল পর্যটন কেন্দ্রের হ্রদ তীরবর্তী বিনোদন স্পটও, ফলে থমকে গেছে রাঙামাটির পর্যটন খাত। অন্যান্য মৌসুমে এই সময় পর্যটকে মুখর থাকলেও এবার পর্যটক শূন্য। প্রায় 30,000 মানুষ জীবিকা নির্বাহ করেন এই খাত থেকে। পর্যটক না থাকায় এখন তারা বেকার সময় কাটাচ্ছেন। এটা খুব হতাশাজনক। এত আশা নিয়ে আসছি এটা দেখার জন্য, এখন এখানে পানি, তার জন্য আমরা কি করবো, এখন চলে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজ ডুবার কারণে, লেকে পানি বৃদ্ধির কারণে টুরিস্ট আসছে না রাঙামাটিতে। আমাদের ঝুলন্ত ব্রিজে আমরা খুব এর মধ্যে পড়ে গেছি টুরিস্ট না আসার কারণে। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র এখন আগের চেয়ে সাজানো, গোছানো ও নান্দনিক। রহস্যময় আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, জেলা পরিষদ হর্টিকালচার পার্কের লেক ও ঝুলন্ত সেতু, মায়াবেনী লেক, দেবতা পুকুর, পানছড়ির অরণ্য কুঠির, সব মিলিয়ে স্থানীয় সহ বাইরের দর্শনার্থীদের টানে এসব কেন্দ্র। পরিবেশ বান্ধব মানিকছড়ি ডিসি পার্কও সম্প্রতি আকর্ষণ যোগ করেছে। আলুতিলা এবং এইখানে আমাদের পার্ক, জেলা পরিষদের পার্ক, এটাকে আমরা একটা ওই কেবল কার দিয়ে করতে পারি কিনা, এটাও পরিকল্পনা আছে আমাদের মধ্যে এখন। বান্দরবানের নয়নাবিরাম বগালেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতায় প্রাকৃতিকভাবে সৃষ্ট এই লেক দেখতে ভিড় করছেন অসংখ্য পর্যটক। প্রশাসনের তত্ত্বাবধানে কিছু কিছু পর্যটন কেন্দ্র আমরা গড়ে তুলব। আসলে প্রশাসনের তত্ত্বাবধানে যেই কেন্দ্রগুলো আছে সেগুলো নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের জন্য খুব সুবিধা হয় বেসরকারির তুলনায়। এদিকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ভরা বর্ষার রূপ উপচে পড়ছে এই সময়ে। মেঘালয় পাহাড়ের পাদদেশের এই জলাভূমিতে এসে সময় কাটাচ্ছেন পর্যটকরা। এবার শারদীয় দুর্গোৎসবের ছুটিতে হাওরে পর্যটক ভিড় আরো বাড়বে। ক্ষণে ক্ষণে বৃষ্টি, ক্ষণে ক্ষণে রোদ হওয়াতে হাওরের পানি অনেক স্বচ্ছ। জাদুকাটা থেকে মেঘালয়ের ভিউটা অনেক ভালো দেখা যায়, স্পষ্টভাবে পাহাড় দেখা যায়। সব মিলে হাওড়ে রেজিস্টার্ড বোট 175টা আছে, তার মধ্যে অলরেডি আমাদের 150 থেকে 160টা বোটের মতো ফিল আপ হয়ে গিয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশি পর্যটকের পাশাপাশি বিদেশিদের টানা না গেলে ঘুরে দাঁড়াবে না এ খাত। মিজান শাহজাহান, এটিএন বাংলা। এবার আল আরফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বাংলাদেশে প্রথম এআই ডিজিটাল ঋণ সুবিধা ইরিন ডিভাইস অ্যাপ চালু করল ঢাকা ব্যাংক পিএলসি। স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের জন্য চালু হওয়া এই অ্যাপের লক্ষ্য সেবা খাতের পেশাজীবী, মাইক্রো উদ্যোক্তা ও ব্যাংকিং সুবিধা ও সেবা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য প্রযুক্তিকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলা। ঢাকা ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর AKM শাহনেওয়াজ এবং স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের প্রধান জুংমিন জুং জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে
অ্যাপটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থনৈতিক ও টেলিযোগাযোগ খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। ঢাকা ব্যাংক ইরিন ডিভাইস অ্যাপ কেবল একটি ঋণ নয়, এটি ডিজিটাল ক্ষমতায়নের দ্বারপ্রান্ত, যা ব্যাংক বহির্ভূত ও সেবা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য সংযোগ, শিক্ষা ও উদ্যোক্তা কার্যক্রমের সুযোগ সৃষ্টি করবে। এবার আন্তর্জাতিক সংবাদ। $25 বিলিয়ন একটি চুক্তি করেছে রাশিয়া ও ইরান। এর আওতায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম ইরানের দক্ষিণ হরমুজগান প্রদেশে 4টি নতুন পারমাণবিক রিঅ্যাক্টর নির্মাণ করবে। স্থানীয় সময় শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA এ তথ্য জানায়। সংস্থাটি জানায়, হরমুজগান প্রদেশের সিরিক এলাকায় 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ইরান হরমুজ কোম্পানি ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের মধ্যে চুক্তি হয়েছে। প্রতিটি প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা হবে 1255 মেগাওয়াট। তবে নির্মাণের সময়সূচি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান কখনো পারমাণবিক বোমা তৈরির পথে হাঁটবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিরাপদ ও মাদকমুক্ত করতে ডাকসুর উদ্যোগে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশনের নিচ থেকে এই অভিযান শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা। এ সময় তল্লাশি চালানো হয় ভাসমান ব্যক্তিদের জিনিসপত্র। এরপর একে একে অভিযান চালানো হয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করে গড়ে তুলতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান পরিচ্ছন্নতা কর্মীরা। এবার খেলার খবর, শুরুতে এশিয়া কাপ। নিয়ম রক্ষার ম্যাচে শ্রীলঙ্কাকে সুপার ওভারে হারালো আগে এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল নিশ্চিত করা ভারত। টুর্নামেন্টে অপরাজিত থেকেই আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলতে নামবেন সূর্যকুমার যাদবেরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করে 5 উইকেটে 202 রান সংগ্রহ করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ 61 রান করেন অভিষেক শর্মা। তিলক ভার্মা 49 রানে অপরাজিত থাকেন। জবাবে পাথম নিশাঙ্কার 107 এবং কুশল পেরেরা 58 রানের ইনিংসে 5 উইকেটে 202 রানে তুলে ম্যাচ টাই করে শ্রীলঙ্কা। খেলা গড়ায় সুপার ওভারে। ম্যাচে অর্শদীপ সিং প্রত্যাশা অনুযায়ী বল করতে না পারলেও সুপার ওভারে আক্ষেপ মিটিয়ে দেন। খরচ করেন মাত্র 2 রান। আউট করেন কুশল পেরেরা এবং দাসুন সনাকাকে। জবাবে ওয়ানিন্দু হাসুরঙ্গার প্রথম বলে 3 রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। জিতলেও ভারতীয় বোলিং দুর্বলতার জায়গাগুলি ফাইনালের আগেই দেখিয়ে দিল লঙ্কান সিংহরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতিসংঘে ভাষণে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি তুলে ধরলেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্ব নেতাদের পূর্ণ সমর্থন। প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট বিএনপি, জামায়াত, এনসিপি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সংশয় নেই জানালেন নেতারা। ক্ষমতায় গেলে উন্নয়নের বুলেট ট্রেন চালু করতে না পারলেও এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াতে ইসলামী, দলটির আমিরের প্রতিশ্রুতি। আর্থিক খাতের মাফিয়ারা অর্থনীতিকে ধ্বংস করেছে অভিযোগ বক্তাদের। অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা সিপিডির। এবং ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার 12 কিলোমিটার রাস্তায় যেন নরক যন্ত্রণা। খানাখন্দের কারণে দীর্ঘ যানজট, পার হতে লাগছে 8 থেকে 10 ঘন্টা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।